Dear student, welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture as a research person. Please maintain the health rules. Subject Management, Program BBA Honors 4th year, course code 242601, name of course Bank Management, lecture number 12. Title of the lecture, Specialized Bank and Training on Bank Management. Presented by, this is Aminul Haq Russell, Senior Lecturer, BBA Program, Daffodil Institute of IT. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চ্যাপ্টার 12 আমরা যেটা দেখব সেটা হচ্ছে বাংলাদেশের কিছু স্পেশালাইজড ব্যাংক এবং বাংলাদেশের ব্যাংকিং সেক্টরকে ডেভেলপ করার জন্য কিছু ইনস্টিটিউট যারা কাজ করে এবং তাদেরকে নিয়ে, যেমন তার মধ্যে বিআইবিএম, বাংলাদেশ ব্যাংকার অ্যাসোসিয়েশনস এবং প্রত্যেকটা ব্যাংকে নিজস্ব কিছু ট্রেনিং সেন্টার আছে। তো আমরা এক লেকচারে হয়তো সবগুলো বিষয় সম্পর্কে জানতে পারবো না, বাট আমরা একটা বিষয় সম্পর্কে যেটা জানবো সেটা হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট। এছাড়া বাংলাদেশে স্পেশালাইজড 3টা ব্যাংক আছে, তার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। এই 3টা ব্যাংক সম্পর্কে আমরা ডিটেল জানবো এবং আরো কিছু প্রতিষ্ঠান সম্পর্কে আমরা জানবো। একদম হচ্ছে গ্রামীণ ব্যাংক। তারপর আমরা আইসিবি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, আইসিবি, এটা সম্পর্কে কিছু জানবো এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট, এটা সম্পর্কে আমরা এই চ্যাপ্টারে জানবো। এই চ্যাপ্টারে আমরা সাজিয়েছি মূলত স্পেশালাইজড ব্যাংক এবং ব্যাংকারদেরকে ট্রেন আপ করে এরকম কিছু প্রতিষ্ঠান। ওকে, এই চ্যাপ্টারে আমরা যেটা কভার করবো অলরেডি আমি বলেছি, সেটা হচ্ছে কি স্পেশালাইজড ব্যাংক বলতে কি বোঝায়, স্পেশালাইজড ব্যাংক সম্পর্কে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, এই 3টা হচ্ছে বাংলাদেশের স্পেশালাইজড ব্যাংক। তারপর আছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, আইসিবি সম্পর্কে আমরা জানবো, গ্রামীণ ব্যাংক সম্পর্কে জানবো এবং ট্রেনিং কাকে বলে, ট্রেনিং এর বিভিন্ন মেথডস গুলো কি আছে সেটা সম্পর্কে জানবো। দেন বাংলাদেশ ব্যাংক ম্যানেজমেন্ট ইনস্টিটিউট সম্পর্কে আমরা ডিটেইল জানবো। ওকে, তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হোয়াট ইজ স্পেশালাইজড ব্যাংক। হোয়াট ইজ স্পেশালাইজড ব্যাংক? There are 3 specialized banks are now operating which are established for a specific purpose. Okay, যে তাদেরকে বিশেষায়িত যে ব্যাংকগুলো আছে বাংলাদেশে, তারা স্পেশাল কোনো পারপাসে তাদেরকে তৈরি করা হয়েছে। তার মধ্যে যেমন আমরা বলি এগ্রিকালচার পারপাসে, কোনোটা ইন্ডাস্ট্রিয়াল পারপাসে, দ্যাট মিনস ইকোনমিক ডেভেলপমেন্টের সাথে যে স্পেসিফিক করে ইকোনমিক ডেভেলপমেন্টের সাথে স্পেসিফিক করে, যেমন এগ্রিকালচার একটা রোল আছে, ইন্ডাস্ট্রিয়াল একটা ব্যাংক আছে, এইগুলা আলাদা আলাদা স্পেসিফিক কিছু। যেমন গ্রামীণ ব্যাংক হচ্ছে গ্রামীণ মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য স্পেশালি গ্রামীণ ব্যাংক কাজ করে। তো এক একটা পারপাসটা এক এক রকম থাকে। যেমন আইসিবি যদিও স্পেশালাইজড ব্যাংক না, তারা একটা স্পেশালাইজড একটা প্রতিষ্ঠান। তো সেই প্রতিষ্ঠানে কি করে, আমাদের ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্ট পারপাসে, ক্যাপিটাল এইসব জায়গাতে ওনারা কাজ করে। এবং আমরা যেটা বলতেছি বিআইবিএম, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট, এই বিআইবিএমও বাংলাদেশের এই ব্যাংকারদেরকে কিভাবে ট্রেন আপ করা যায়, বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের প্রোডাক্টগুলোকে কিভাবে ডেভেলপ করা যায়, কিভাবে মানুষের ধার গোড়া পৌঁছানো যায়, এই বিষয়গুলো নিয়ে ওনারা কাজ করে। তো ওনাদেরও একটা কিন্তু ডিরেক্ট এবং ইনডিরেক্ট কিছু রোল আছে। তাহলে যেটা বলতেছিলাম যে আমাদের বিশেষায়িত ব্যাংকের কনসেপ্টটা কি, যে নাও আর অপারেটিং হুইচ ওয়ার এস্টাবলিশড ফর, তাদেরকে প্রতিষ্ঠা করা হয় কেন, স্পেসিফিক অবজেক্টিভ নিয়ে প্রতিষ্ঠা করা হয়। যেমন এগ্রিকালচার ডেভেলপমেন্টের জন্য, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য তাদেরকে তৈরি করা হয়। দিস ব্যাংক আর অলসো ফুললি অর মেজরলি ওন্ড বাই দ্য গভর্নমেন্ট অফ, এই যে স্পেশালাইজড ব্যাংকগুলো কোনোটা ফুললি এবং কোনোটা পার্শিয়ালি গভর্নমেন্ট শেয়ার হোল্ড করে থাকে। ওকে, আশা করি স্পেশালাইজড বিষয়টা ক্লিয়ার হয়েছে সবার কাছে। তার মধ্যে এখন আমরা যে এক একটা ব্যাংক নিয়ে আলাপ করব, তাদের অবজেক্টিভটা কি, তারা কখন তাদেরকে এস্টাবলিশ করা হয়েছে, কিভাবে এস্টাবলিশ করা হয়েছে, ম্যানেজমেন্ট পলিসিটা কি, এই বিষয়গুলো সম্পর্কে আমরা ডিটেইল জানতে চেষ্টা করব এই লেকচারে। তো এট ফার্স্ট আমরা দেখি যে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, যেটাকে আমরা বিডিবিএল বলি, with the decision of government, Bangladesh Development Bank Limited was incorporated in 16 November 2009. 16 নভেম্বর পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে তাদেরকে আনা হয় ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট 1994-এ। অ্যামালগেশন অফ, তাদেরকে কি করা হয়েছে, কংগ্লোমারেট করা হয়েছে, কনসলিডেশন করা হয়েছে, দ্যাট মিনস মার্জার, কম্বাইন্ড করা হয়েছে দুটো
প্রতিষ্ঠান কি, প্রিভিয়াস দুটো প্রতিষ্ঠান ছিল বাংলাদেশ শিল্প ব্যাংক এবং বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা। এই দুটোকে একত্রে করে কি করা হয়েছে, সেটাকে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক করা হয়েছে। টু ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইন দ্য পাবলিক সেক্টর। এই বাংলাদেশ শিল্প ব্যাংক এবং বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা তারা পাবলিক ইনস্টিটিউশনে মানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হিসেবে পাবলিক সেক্টরে কাজ করেছে, তাদেরকে দুটোকে কম্বাইন করে একটা নতুন ব্যাংক তৈরি করা হয়েছে 2009 সালের নভেম্বরে, সেটা ছিল বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। যেটা বলতেছে যে টু ভেন্ডার্স এগ্রিমেন্ট আর সাইন বিটুইন দ্য গভর্নমেন্টস অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ অ্যান্ড বিডিবিএল 31st December 2009 to acquire or take over the বাংলাদেশ শিল্প ব্যাংক and বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা। এই এদেরকে অ্যাসেট, বেনিফিটস, রাইটস এবং পাওয়ার অথরিটি সবকিছু কি করা হয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্টের আন্ডার নিয়ে হয়েছে। অ্যান্ড টু ক্যারি আউট উইথ দ্য সেম বিজনেসে করতেছে, এবং যেটা দেশের শিল্প উন্নয়নের জন্য এবং তাদের ঋণ দিয়ে থাকে ওই কাজটাই করতেছে, স্পেশালি তারা ডেভেলপমেন্টের জন্য, কার শিল্পের ডেভেলপমেন্টের জন্য। অ্যাজ এ পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে বিডিবিএল ফর্ম করছে, তাদের জার্নিটা শুরু করেছে 3rd January 2010-এ। তাদের ভিশনটা কি ছিল? টু এমার্জ উইথ দ্য কান্ট্রিজ প্রাইম ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ফর সাপোর্টিং প্রাইভেট সেক্টর ইন্ডাস্ট্রি। প্রাইভেট সেক্টর যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের দরকার সেই জায়গাতে ওনারা কাজ করাটা ওনাদের ভিশন, এবং গ্রেট সিগনিফিকেন্ট টু দ্য কান্ট্রিজ ইকোনমিক ডেভেলপমেন্টের বিভিন্ন যে প্রজেক্ট আছে সেই প্রজেক্ট ডেভেলপমেন্টের থ্রুতে, সেই প্রজেক্ট করার থ্রুতে অর্থনৈতিক উন্নয়ন করে থাকে, এটাও তাদের একটা ভিশন। অলসো বি অ্যাচিভ পার্টিসিপেন্ট ইন কমার্শিয়াল ব্যাংকিং বাই ইন্ট্রোডিউসিং নিউ লাইন অফ প্রোডাক্ট। এবং এই বিডিবিএল কিন্তু তারা কিন্তু এই ব্যাংকিং সেক্টরে আদার্স যে ফ্যাসিলিটিগুলো আছে সেই ফ্যাসিলিটিগুলোও কিন্তু বিডিবিএল দিয়ে থাকে কিন্তু। এই জন্য বলতেছে তার যে আদার্স যে কমার্শিয়াল ব্যাংকগুলো যেভাবে প্রোভাইড করে, যেভাবে সার্ভিস প্রোভাইড করে, যেভাবে প্রোডাক্ট ডেভেলপ করে, যে প্রোডাক্টগুলো আছে তাদেরও কিন্তু পাশাপাশি এই প্রোডাক্টগুলো মানুষের কাছে সার্ভিস দেওয়াটা, ইন্ট্রোডিউস করা ও বিডিবিএল এর একটা ভিশন। তাদের মিশনগুলো কি আসলে? মিশনগুলো আছে টু বি কম্পিটিটিভ উইথ আদার ব্যাংকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন রেন্ডারিং সার্ভিস। অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে কম্পিট করে সার্ভিস প্রোভাইড করা, এবং সার্ভিস প্রোভাইড করা তাদের একটা উদ্দেশ্য এবং অথবা ভিশন। টু কন্ট্রিবিউট টু দ্য, তাদের আরেকটা কাজ হচ্ছে কি, টু কন্ট্রিবিউট টু দ্য কান্ট্রিজ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। তাদের সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের, দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য, অর্থনৈতিক উন্নয়নের জন্য তারা একটা ভূমিকা রাখতেছে। বাই আইডেন্টিফাইং নিউ অ্যান্ড প্রফিটেবল এরিয়া অফ ইনভেস্টমেন্ট, তারা কি করে, কিভাবে দেশের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে ভূমিকা পালন করে, তারা কি করে নতুন এবং প্রফিটেবল এরিয়া, ইনভেস্টমেন্টের এরিয়াগুলো আইডেন্টিফাই করে দেন সেটাতে ওনারা কন্ট্রিবিউট করে, ইনভেস্ট করে। মোবিলাইজ ডিপোজিট ফর প্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট, তারা কি করে ডিপোজিট কালেক্ট করে এবং সেটা প্রোডাক্টিভ সেক্টরে ইনভেস্ট করে, সেটাও তাদের কাজ কিংবা মিশন আমরা যেটাই বলি না কেন তাদের। টু এক্সপান্ড ব্রাঞ্চ নেটওয়ার্ক ইন কমার্শিয়ালি অ্যান্ড জিওগ্রাফিক্যালি ইম্পর্টেন্ট প্লেস, আমরা কি করে অন্যান্য ব্যাংকের মতো বিডিবিএল ও বিশেষায়িত ব্যাংক হলে কি হবে, তারাও কিন্তু ব্যাংকিং ব্রাঞ্চ এক্সপান্ড করে নেটওয়ার্কিংটা বাড়ানোর জন্য, সেটা কমার্শিয়াল এবং জিওগ্রাফিক্যালি ইম্পর্টেন্ট যে এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলোতে তারা তাদের ব্রাঞ্চ ওপেন করে থাকে। দেন আমরা বলতেছি টু এমপ্লয় কোয়ালিটি হিউম্যান রিসোর্স অ্যান্ড এনহ্যান্স দেয়ার ক্যাপাবিলিটি থ্রু দ্য মোটিভেশন অ্যান্ড রাইট। তাদের আরেকটা বিষয় হচ্ছে কি, তাদের যে এমপ্লয়ি আছে সেই এমপ্লয়ীদেরকে কি করা, মোটিভেট করা, তাদেরকে গাইড করা এবং তাদেরকে ট্রেন আপ করে, সেটাও কিন্তু এই বিডিবিএল এর একটা বড় কাজ অথবা বড় একটা ভিশন। টু ডেলিগেট ম্যাক্সিমাম অথরিটিস এনশিওরিং প্রপার অ্যাকাউন্টেবিলিটি, তারা কি করে যে একটা কাজ দিবে না, সেটা শুধু কাজটাই দিবে না এবং সেটার অ্যাকাউন্টেবিলিটিও দিয়ে দেয়, এবং সেই কাজটা ডেলিগেট করে এবং তাদেরকে রেসপন্সিবল করে এবং সেটা আবার এনশিওর করে তাদের। টু মেইনটেইন কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট অ্যান্ড আপগ্রেড ইন বিজনেস পলিসি অ্যান্ড প্রসিডিউরস, তারা কি করে তাদের যে কন্টিনিউয়াসলি তাদের বিজনেস পলিসি এবং প্রসিডিউরস গুলাকে কি করে আপডেট করে। টু অ্যাডাপ্ট অ্যান্ড অ্যাডাপ্ট টু নিউ টেকনোলজি, তারা টেকনোলজিকে চেঞ্জ করে এবং নতুনভাবে আবার নতুন টেকনোলজি নিয়ে সেটাকে অ্যাডাপ্ট করে। টু ম্যাক্সিমাইজ প্রফিট বাই স্ট্রং ইফিশিয়েন্ট অ্যান্ড প্রুডেন্ট ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, তারা কি করে প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করে স্ট্রংলি এবং ইফিশিয়েন্টলি ফাইন্যান্সিয়াল পারফরমেন্স এর থ্রুতে। টু ইন্ট্রোডিউস নিউ প্রোডাক্ট লাইন, তারা নতুন প্রোডাক্ট লঞ্চ করে থাকে এবং মার্কেটের নিড অনুযায়ী। কিন্তু এই ছিল বিডিবিএল এর অবজেক্টিভ বলি অথবা মিশন বলি অথবা তাদের অ্যাক্টিভিটি যেটাই আমরা বলি না কেন, তারা এই কাজগুলো করতে চেষ্টা করেন।
তারপর তাদের স্ট্র্যাটেজি প্রায়োরিটি কি থাকে, তাদের কিছু স্ট্র্যাটেজি আছে। তার মধ্যে প্রথম হচ্ছে তারা কোথায় ইনভেস্ট করে, তারা ইকো ফ্রেন্ডলি ইন্ডাস্ট্রিগুলোতে ইনভেস্ট করে টু মিটিগেট দ্য এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। তাদের স্ট্র্যাটেজি প্রায়োরিটি থাকে যে আমি ইনভেস্ট করব, যে লোন দিব সেগুলো ইকো ফ্রেন্ডলি ইন্ডাস্ট্রিগুলোতে যেন হয়। যেমন সেটা রিনিউয়েবল এনার্জি সেক্টরে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট করার জন্য, আদার প্রজেক্ট দ্যাট এমপ্লয় এনার্জি এফিশিয়েন্ট লো ইমিশন টেকনোলজিস ইনক্লুডিং অ্যাগ্রো-বেসড ইন্ডাস্ট্রি, স্মল পাওয়ার প্রজেক্ট, আইসিটি, ট্রান্সপোর্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট। এই জায়গাগুলোতে ওনারা ইম্পাসাইজ দেয় ওনাদের ইনভেস্টমেন্ট, মানে দ্যাট মিনস ল্যান্ডিং অথবা ঋণ দিয়ে থাকে। সিলেক্ট অ্যান্ড ইনভেস্ট ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট লোকেশনাল অ্যাডভান্টেজ লাইক লোকাল অ্যাভেলেবিলিটি অফ, যেই তারা কি করে ওই ধরনের ইনভেস্টমেন্টগুলোকে ওই ইন্ডাস্ট্রিগুলোতে তারা ইনভেস্ট করে যে ইন্ডাস্ট্রিগুলোর ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি, যেই প্রোডাক্টগুলোর লোকালে পাওয়া যায়, যে র মেটেরিয়ালগুলো দিয়ে প্রোডাক্ট তৈরি করবে সেগুলো লোকালি পাওয়া যায়, এই ধরনের জায়গাতে তারা ইনভেস্ট করতে চায়। এগুলো তাদের স্ট্র্যাটেজি ইনভেস্টমেন্টের জন্য। দেন বলতেছে যে লিমিট project loan সেটাকে 15 crore maximum and 2 crore minimum for large project, arranging a participate in syndicate loan for project above। তারা কি করে ম্যাক্সিমাম তাদের প্রজেক্টের লিমিট হচ্ছে 15 crore টাকা এবং মিনিমাম হচ্ছে 2 crore টাকা লং টার্ম লার্জ প্রজেক্টের জন্য। এবং যদি 15 কোটি টাকার বেশিও হয় প্রজেক্টের ভ্যালু ইনভেস্টমেন্ট, সেক্ষেত্রে তারা কি করে সিন্ডিকেট লোনের অ্যারেঞ্জ করার মাধ্যমে সেটাতে ইনভেস্ট করে ওনারা, বিডিভিএল। তারপর আইডেন্টিফাই প্রসপেক্টিভ অ্যান্ড পটেনশিয়াল এন্টারপ্রেনার্স, তারা কি করে তাদের কিছু তাদের পটেনশিয়াল এন্টারপ্রেনার যারা আছে এবং ইনভেস্টর যারা আছে তাদের এই ক্লায়েন্টরা তাদেরকে মোটিভেট করে, গাইড করে, তাদেরকে হেল্প করে প্রফিটেবল ইন্ডাস্ট্রিয়াল ভেঞ্চার হিসেবে তারা কাজ করে। দেন রেগুলারলি ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার করে, এটা তাদের রেগুলার কাজ। এবং তারা কি করে বিডিভিএল স্ট্র্যাটেজি কিভাবে ঠিক করে, আন্ডারটেক ফ্রম টাইম টু টাইমস SWOT analysis, SWOT means strength, weakness, opportunities and threats analysis for reviewing bank market position, ব্যাংকের মার্কেট পজিশনটা বোঝার জন্য ওনারা কি করেন টাইম টু টাইম SWOT অ্যানালাইসিস করেন, ওনাদের স্ট্রেংথ কি, উইকনেস কি, অপরচুনিটি কি, থ্রেট কি, এগুলো অ্যানালাইসিস করার থ্রুতে ওনারা ওনাদের স্ট্র্যাটেজি ঠিক করেন। দেন আমরা যে ব্যাংকটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক। সব ব্যাংকের নামটাই বলে দেয় ওনারা আসলে কি নিয়ে কাজ করেন। ওনারা আসলে বাংলাদেশের এগ্রিকালচার ডেভেলপমেন্টের জন্য ওনারা বিশেষায়িতভাবে কাজ করেন। বাংলাদেশ কৃষি ব্যাংক 1973-তে সেটা টু ফাইন্যান্স ক্লাইমেট ডিপেন্ডেন্ট আনসার্টেন এন্ড রিস্কি এগ্রিকালচার সেক্টর, এগ্রিকালচার সেক্টর যে রিস্কি জায়গাগুলো আছে এবং ক্লাইমেট চেঞ্জকে উপরে ডিপেন্ড করে, যে এগ্রিকালচার সেক্টরটা যে জায়গাগুলোতে খুব রিস্কি হয়ে যায় ওই ধরনের জায়গাগুলোতে ফাইন্যান্সিং করা হচ্ছে এগ্রিকালচার মেইন কাজ। বাট মূলত এগ্রিকালচার যে কাজটা করে সেটা এগ্রিকালচার কিন্তু ডিপোজিট কালেক্ট করা, ফরেন এক্সচেঞ্জ, আদার্স যে ব্যাংকিং আছে এগুলো সবই কিন্তু করে কৃষি ব্যাংক। কিন্তু কৃষি ব্যাংকের মেইন কাজটা হচ্ছে তাদের এগ্রিকালচার ফাইন্যান্সিং এর জায়গাতে। যেমন দেখা যায় যে বাংলাদেশ কৃষি ব্যাংক performs all sort of banking activities including deposit, loan, foreign exchange transactions. Nearly 730 out of its 1038 branches are online. এই 1038টা ব্রাঞ্চের মধ্যে 730টা ব্রাঞ্চই কিন্তু কৃষি ব্যাংকের অনলাইনে আছে এখন। এবং তারা কিন্তু কি করে, ইট ডেলিভার্স ফরেন রেমিটেন্স এর কাজটা কিন্তু করে, রিসিভ করে কিন্তু যারা বাইরের দেশ থেকে আমাদের যে হিউম্যান রিসোর্স আছেন ওনারা যে বাইরে থেকে যে ফরেন রেমিটেন্স পাঠায় সেটাও কিন্তু কৃষি ব্যাংকের থ্রুতেও সেটা কালেক্ট করা যায়। ইট অফার রাউন্ড অ্যান্ড ক্লক ব্যাংকিং সার্ভিস এবং অ্যাজ ইউজুয়াল ঢাকাতেও, চিটাগং, সিলেটে, খুলনাতে, ময়মনসিংহ ডিভিশন সিটিগুলোতে তার এটিএম বুথও কিন্তু আছে ওনাদের। এই বাংলাদেশ কৃষি ব্যাংকের ডেবিট কার্ডও ইউজ করা যেতে পারে। তো এই জন্য বাংলাদেশ কৃষি ব্যাংক তারা রুরাল এরিয়াতে কাজ করতেছে এগ্রিকালচার ডেভেলপমেন্টের জন্য, সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়। তার সাথে সাথে ওনাদের ব্যাংকিং বিষয়টাকে ওনারা এক্সপান্ড করতেছে কিন্তু, সেটাই যে তাদের যে ব্রাঞ্চ আছে 1038টা ব্রাঞ্চের মধ্যে 730টা ব্রাঞ্চই অনলাইনের আওতায় আছে। সেটার থ্রুতে কিন্তু গ্রামের মানুষ তারা কিন্তু ফরেন রেমিটেন্স রিসিভ করতে পারে খুব ইজিতে। সেক্ষেত্রে ডোর স্টেপে তাদের দরজার কাছে সে সার্ভিসটা নিয়ে যাওয়া, তার মানে ধারগোড়ায় পৌঁছে দেওয়া, তাদের ঘরের মধ্যে সেই সার্ভিসটা নিয়ে যাওয়া, সেটা বাংলাদেশ কৃষি ব্যাংকের একটা বড় অবজেক্টিভস। এবং বাংলাদেশ কৃষি ব্যাংক যে কাজটা করে সেটা হচ্ছে ঢাকা, চিটাগং করে, সিলেট, খুলনা, ময়মনসিংহ এই ডিভিশনগুলোতে কাজ করে
তাদের এটিএম বুথ, এগুলো সবকিছুই ওনাদের ফুল প্লেজারে, এবং পয়েন্ট অফ সেলস শপিংও আছে কিন্তু ওনাদের, পিওএস পজ যেটাকে আমরা বলি, এগুলো আছে। ডিজিটালাইজেশনে খুব জায়গাতে ওনারা এবং মডার্ন আপডেট করা জায়গাতে ওনারা কাজ করতেছে। ওনাদের ওভারভিউ একটা হচ্ছে তাদের ক্যাপিটাল ফরমেশনটা দেখবো, বোর্ড অফ ডিরেক্টর, মিশন ভিশন আমরা দেখবো। প্রথমত হচ্ছে অথরাইজ ক্যাপিটাল অফ দ্য ব্যাংক আজ ডিটারমাইন্ড বাই দ্য গভর্নমেন্ট, যেহেতু বাংলাদেশ কৃষি ব্যাংক গভর্নমেন্ট ব্যাংক, 15,000 মিলিয়ন, দেখ 15,000 মিলিয়ন, অ্যান্ড পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 1150 মিলিয়ন টাকা। ওনাদের ক্যাপিটাল ফরমেশন, অথরাইজ ক্যাপিটাল হচ্ছে টাকা 15,000 মিলিয়ন, 15,000 মিলিয়ন, কত হিউজ অ্যামাউন্টের একটা ক্যাপিটাল ওনারা নিয়ে শুরু করেছেন। পেইড আপ ক্যাপিটাল হচ্ছে পেইড আপ করতে 1150 মিলিয়ন টাকা। Board of Directors to administrate the bank in accordance with the government policies and regulatory bodies. Bangladesh Krishi Bank has an appreciable board of directors comprised of chairman and 10 other directors appointed by the government. সহজ কথা, ওনাদের বোর্ড অফ ডিরেক্টর হচ্ছে কি চেয়ারম্যান এবং আদার 10 জন ডিরেক্টরস অ্যাপয়েন্ট করেন, সেটা গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করেন। মিশন হচ্ছে কি অ্যাচিভিং প্রোভাইড লোন, বাংলাদেশ কৃষি ব্যাংক কিন্তু লোন প্রোভাইড করে এগ্রিকালচার ডেভেলপমেন্টের জন্য। এই জন্য বলতেছে ফর অ্যাচিভিং সেলফ সাফিসিয়েন্সি ইন ফুড প্রোডাকশন অ্যান্ড স্ট্রেংথেনিং রুরাল ইকোনমি, রুরাল ইকোনমিকে ডেভেলপমেন্ট করা, শক্তিশালী করা, এবং বাংলাদেশ যেন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয় সেই জায়গাতে কাজ করে ওনারা। এটা হচ্ছে তার ওনাদের ভিশন। মিশন হচ্ছে কি এটার সাথে সাথে ওনারা কি করে যে মানুষের কিছু সার্ভিস আছে, সেই সার্ভিসগুলো নিয়ে মানুষের ধার গোড়ায় কিছু কিভাবে পৌঁছানো যায়, মানুষকে কিভাবে এগ্রিকালচার লোন দেওয়া যায়, এসএমই লোন দেওয়া যায়, এগ্রো বেসড ইন্ডাস্ট্রি লোন কিভাবে দেওয়া যায়, এবং যেটা ওনাদের মিশন সেটা হচ্ছে কি প্রপার্টি ডিডাকশন করা এবং খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করাটা ওনাদের একটা বড় অবজেক্টিভ। এই হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একটা ওভারভিউ, ক্যাপিটাল, বোর্ড অফ ডিরেক্টরস, মিশন, ভিশন। অ্যাক্টিভিটিস ওনারা কি কাজ করেন, ওনারা প্রথমত যে কাজটা করেন ওনারা এগ্রিকালচার সেক্টরে লোন দিয়ে থাকেন। তো সেটা কি এগ্রিকালচার সেক্টরে লোন দেওয়ার ক্ষেত্রে সেটা ওনারা কি করেন, ফসলের জন্য ফিশারিজের, লাইভ স্টকের, এগ্রিকালচার টুলস, ক্রপস, স্টকিং অ্যান্ড মার্কেটিং, প্রপার্টি ইলিমিনেশন, এগ্রো বেসড ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ক্যাশ ক্রেডিট ফ্যাসিলিটি অ্যান্ড অ্যাসিম সেক্টর। ওনারা কি করে সব ধরনের লোন সবকিছুই কিন্তু এগুলা দিয়ে থাকে এগ্রিকালচার ডেভেলপমেন্টের জন্য। সব সেক্টর এগ্রিকালচার রিলেটেড যত ধরনের সেক্টর আছে, সাব সেক্টর আছে, সবগুলোতে ওনারা কিন্তু লোন দিয়ে থাকেন। তারপর ওনারা যে করেন অফারিং ভেরিয়াস ডিপোজিট স্কিমস অফার করেন, যেমন কারেন্ট সেভিংস অ্যান্ড টার্ম ডিপোজিট, এগুলো সব ওনারা অফার করে থাকেন কাস্টমারদেরকে। ওনার সহজ কথা, ওনারা প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের জন্য ওনারা কাজ করে থাকেন, এবং সেটার জন্য ওনারা এগ্রিকালচার থেকে শুরু করে অন্যান্য যে ফ্যাসিলিটিগুলো দেওয়া দ্য ব্যাংকিং এর সেগুলো কিন্তু দিয়ে থাকেন। ইভেন ওনার সেলিং অফ ভেরিয়াস গভর্নমেন্ট সঞ্চয়পত্র অ্যান্ড পারচেজ, সেল অফ প্রাইস বন্ড, এগুলো কিন্তু বাংলাদেশ কৃষি ব্যাংকে পাওয়া যায়। এবং যেটা ওনাদের অ্যাক্টিভিটির মধ্যে যেটা ডেলিভারি, রেমিটেন্স, রিসিপ্ট, অ্যাব্রড থেকে যদি কেউ টাকা পাঠায় সেটা কিন্তু ওনারা ফরেন রেমিটেন্স রিসিভ করতে পারে সেই গ্রামের অঞ্চলে কিন্তু। তো এই জন্য ডিস্ট্রিবিউশন অফ অ্যালাউন্স, আমাদের শহীদ মুক্তিযোদ্ধাদের যে অ্যালাউন্সটা ভাতা দেয় গভর্নমেন্ট দেন, সেই ভাতাটাও কিন্তু কৃষি ব্যাংকের থ্রুতে হয়। এবং বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গভর্নমেন্টের যে ডিফারেন্ট ফ্যাসিলিটিগুলো আছে সেই ফ্যাসিলিটিগুলো কিন্তু ডিসেবল পার্সনদের এই বাংলাদেশ কৃষি ব্যাংকের থ্রুতেও কিন্তু এই বিষয়টা কমপ্লিট করে গভর্নমেন্ট। এবং গভর্নমেন্ট বিভিন্ন স্কলারশিপ যে প্রোভাইড করে সেটাও কিন্তু, এবং গভর্নমেন্টের কিছু সোশ্যাল সিকিউরিটি আছে, প্রোগ্রাম আছে, সেগুলোও কিন্তু গভর্নমেন্ট এই বাংলাদেশ কৃষি ব্যাংকের থ্রুতে পেমেন্ট করে থাকেন। এবং পেমেন্ট অফ গভর্নমেন্ট বিল ফর কালেক্টিং পেডি, যেমন গভর্নমেন্ট কৃষকদের থেকে যে ধান কিনেন, চাল কিনেন এবং আদার ফুড যে কিনেন, সেই সবগুলো বাংলাদেশ কৃষি ব্যাংকের থ্রুতেও গভর্নমেন্ট সেই পেমেন্টগুলো করে থাকেন। এখন আমরা দেখব লাস্ট আমাদের যে স্পেশালাইজড ব্যাংক সেটা হচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক RAQUB was established by the President's Ordinance number 58 and 1986, later replaced by রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক অ্যাক্ট, যেটাকে 2014 সালে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক অ্যাক্ট নামে তৈরি করা হয়েছে। তার মানে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট অধ্যাদেশ বলে 58 অধ্যাদেশ নম্বর, এবং 1986 সালে সেটা তৈরি হয়, এবং সেটা পরে আইনটা রিপ্লেস করা হয়, সেটাকে তখন আইনটাকে বলা হয় বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংক অ্যাক্ট 2014। ইট টুক ওভার দ্য অপারেশনস অফ 253টা ব্রাঞ্চের থ্রুতে বাংলাদেশ কৃষি ব্যাংক কি করে
কৃষি উন্নয়ন ব্যাংক তাদের অপারেশনগুলো চালিয়ে থাকে, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যে সেটা রাজশাহীতে ওনাদের ডিভিশনাল অফিস আছে সেই জায়গা থেকে, এবং দুটো জায়গাতে ওনারা সে পরিচালনা করে, একটা রাজশাহীতে আর একটা হচ্ছে রংপুর ডিভিশনে, এবং সেটা ওনাদের ফর্মালি চালু করে তাদের ফাংশনটা 1987 সালের 15 মার্চ। এবং রুরাল এরিয়াতে ওনাদের ব্রাঞ্চ আছে 333টার মধ্যে 50টা মাত্র আরবান এরিয়াতে, 200 টোটাল ব্রাঞ্চ হচ্ছে 383টা, সেটার মধ্যে 383টা রুরাল এরিয়াতে, তার মধ্যে আরবান এরিয়াতে হচ্ছে 50টা। এবং বাংলাদেশে ব্যাংকের সেক্টরে এবং স্পেশালাইজড ব্যাংকিং এর মধ্যে একমাত্র ব্যাংক যাদের হেড অফিস আউটসাইড অফ ঢাকা, দ্যাট ইজ রাজশাহীতে। বাংলাদেশ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, এই ব্যাংকের হেড অফিস হচ্ছে রাজশাহীতে। তাহলে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে এটা এস্টাবলিশ করা হয়েছে রাষ্ট্রপতির একটা অধ্যাদেশ দ্বারা, প্রেসিডেন্টস অর্ডিন্যান্স নম্বর 58 এবং 1986 সালে সেটাকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক অ্যাক্ট নামে 2014 সালে চালু করেছেন। 253টা ব্রাঞ্চ আছেন, এবং রাজশাহী এবং রংপুর ডিভিশনে তাদের অপারেশনটা হয়, ফর্মালি ফাংশনিং করে 1987 সালের 15 মার্চে। ওনাদের টোটাল ব্রাঞ্চ 383 রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের, তার মধ্যে 333টা হচ্ছে রুরাল এরিয়াতে, 50টা হচ্ছে আরবান এরিয়াতে। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকই একমাত্র ব্যাংক যাদের হেড অফিস আউটসাইড অফ ঢাকা, দ্যাট ইজ রাজশাহীতে। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ভিশনটা কি? ভিশন হচ্ছে ইফিশিয়েন্ট, ডেভেলপিং ইফিশিয়েন্ট, ইনক্লুসিভ, পাওয়ারফুল ফাইন্যান্সিয়াল অ্যান্ড সার্ভিস সিস্টেম। এটা হচ্ছে ওনাদের ভিশন। মিশন হচ্ছে কি? স্ট্রেংথ দ্য ফাইন্যান্সিয়াল investment system and developing the quality of service through the strengthening institutional structure. Institutional structure through the financial system টাকে ডেভেলপ করাটা ওনাদের একটা অবজেক্টিভস মিশন। অবজেক্টিভ হচ্ছে কি? টু এনশিওর প্রপার ইউটিলাইজেশন অফ এগ্রিকালচার পসিবিলিটিস অফ দ্য নর্থ, উত্তর পশ্চিমবঙ্গে যে রিজিয়ন গুলাতে, বিশেষ করে রাজশাহী এবং রংপুর অঞ্চলে, সেই অঞ্চলগুলাতে এগ্রিকালচার পসিবিলিটিটাকে, এগ্রিকালচারের যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাটাকে প্রপারলি ইউজ করাটা, এফিশিয়েন্টলি ইউজ করাটা, তাই হচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অবজেক্টিভস। ওনাদের ফাংশনটা কি? ফাংশন হচ্ছে কি? ওভারঅল ফার্মার্স এবং এগ্রিকালচার সেক্টরের ওই অঞ্চলের নর্দার্ন ওয়েস্টার্ন যে উত্তর পশ্চিমবঙ্গের যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলো কৃষকদেরকে ডেভেলপমেন্ট করা এবং তাদের এগ্রিকালচার সেক্টরের জায়গাগুলোকে ডেভেলপ করা, সেটা হচ্ছে ওনাদের একটা বড় ফাংশন। এবং দ্য ব্যাংক অলসো পারফর্ম ফাংশন লাইক ফাইন্যান্সিং এগ্রি বিজনেস অ্যান্ড এগ্রো বেসড ইন্ডাস্ট্রিজ। এগ্রো বিজনেস এবং এগ্রো বেসড যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোকে প্রপার্টি এলিভেশন প্রোগ্রামের আওতায় এনে সেই জায়গাতেও সার্ভিস দিয়ে থাকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। এগুলো তাদের কাজ, দুটো কাজ, একটা হচ্ছে এগ্রিকালচার লোন দেওয়া এবং এগ্রিকালচার ডেভেলপমেন্টের জন্য কাজ করা ওই অঞ্চলের কৃষকদের সাথে। ম্যানেজমেন্টে ওনাদের যে চারটা, সেটা হচ্ছে বোর্ড অফ ডিরেক্টর, যেটা হয় হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর এমডি, তারপর বোর্ড অফ সেক্রেটারিয়েট, পাবলিক রিলেশন রোটেশন সেল, তারপর এমডি সেক্রেটারিয়েট, এমডিএট ভিজিলেন্স সেল এবং রিস্ক ম্যানেজমেন্ট সেল আছে। তারপর হচ্ছে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, যেটাকে আমরা ডিএমডি সেক্রেটারিয়েট আছে। তারপর এটার আন্ডারে অনেকগুলো ম্যানেজার আছে, যেমন জেনারেল ম্যানেজার অফ অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন, জেনারেল ম্যানেজার অপারেশন ডিভিশন, জেনারেল ম্যানেজার অডিট অ্যান্ড অ্যাকাউন্টস রিকভারি ডিভিশন, রাজশাহী ডিভিশনের জেনারেল ম্যানেজার এবং রংপুর ডিভিশনের জেনারেল। তারপর ওনাদের জোনাল কিছু বিষয় আছে। এটা হচ্ছে ম্যানেজমেন্ট পলিসি ওনাদের, মানে ম্যানেজমেন্ট হায়ারার্কি। তারপর আমরা যেটা আলাপ করবো সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, অথবা বাংলাদেশ ইনভেস্টমেন্ট কর্পোরেশন, যেটাই আমরা বলি যে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, আইসিবি। এগুলো সংক্ষেপে বিষয়গুলো বারবার আমি বলছি, এটা আপনাদের যে 10 মার্কসের যে কোশ্চেন করে পরীক্ষায় এই জায়গাগুলোতে ইম্পর্টেন্ট, যে আইসিবি তার ফুল মিনিং কি, বিআইবিএম তার ফুল মিনিং কি, তো এই জন্য এই মিনিংগুলো খুব খেয়াল করতে হবে। ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ ইজ স্টেটরি ইনকর্পোরেশন, এটা রাষ্ট্রীয়ত্ব। It is mainly an investment bank. Exactly, investment bank. As an investment bank is a financial institution which mobilize fund from the surplus economic unit by saving security and developed funds to the deficit economy. কি করে আইসিবি কি করে ইনভেস্টমেন্ট ব্যাংক হিসেবে কাজ করে? ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসেবে কিভাবে কাজটা করে? ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসেবে কাজ করে যে সারপ্লাস ইকোনমি ইউনিট যারা আছে তাদের থেকে ফান্ডটা মোবিলাইজ করে ডেফিসিয়েট ইউনিটের কাছে ওনারা এটাকে লোন দিয়ে থাকে অথবা ইনভেস্ট করে থাকে।
এবং আরেকটা জিনিস হচ্ছে ওনারা বাইং আন্ডাররাইটিং সিকিউরিটি এবং ক্যাপিটাল মার্কেটে ইস্যু করা ক্যাপিটাল ইস্যু রেজ করার ক্ষেত্রে এই যে আন্ডাররাইটারের যে রোলটা এটা কিন্তু আইসিবি এই কাজটা করে গভর্নমেন্টের পক্ষ হয়ে। তো এই জন্য বলতেছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ ওয়াজ এস্টাবলিশড অন 1st October 1976 1976 সালে 1st অক্টোবর এটা প্রথম এস্টাবলিশড হয়। তারপর অধ্যাদেশ নাম্বার এত অ্যাকশন the establishment of ICB was major steps in series of measurable undertaken by the গভর্নমেন্টের পক্ষে ওনারা একটু কাজ কি কাজ করেন টু অ্যাক্সেলারেট দ্য পেস অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য ওনারা কাজ করে থাকে টু ডেভেলপ অয়েল অর্গানাইজ অ্যান্ড ভাইব্রেন্ট ক্যাপিটাল মার্কেট, যেটা বলতেছিলাম যে ক্যাপিটাল মার্কেটে ফান্ড রেজ করা, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ডেভেলপমেন্ট করা, যে ক্যাপিটাল মার্কেট থেকে ফান্ড রেজ করে তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করবে, এই জায়গাটাতে আইসিবি ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসেবে কাজ করে থাকে। তাদের ওভারভিউ যদি আমি বলি ভিশন মিশন এবং অবজেক্টিভস, পাওয়ারফুল ফাইন্যান্সিয়াল সার্ভিস সিস্টেমস, এবং তাদের আরেকটা সিস্টেম হচ্ছে যে তাদের ফাইন্যান্সিয়াল জিনিসটাকে অবজেক্টিভ কি হয়, অবজেক্টিভ হচ্ছে টু এনকারেজ অ্যান্ড ব্রডেন দ্য বেস অফ ইনভেস্টমেন্ট, টু ডেভেলপ দ্য ক্যাপিটাল মার্কেট, টু মোবিলাইজ সেভিংস, টু প্রোভাইড ফর ম্যাটার্স অ্যান্সিলারি দ্যাট মিনস আইসিবি কি করে, এক হচ্ছে তাদের বেস ইনভেস্টমেন্ট হিসেবে কাজ করে, ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট হিসেবে কাজ করে, এবং সেভিংসটাকে মোবিলাইজ করে সারপ্লাস গ্রুপ থেকে এবং ডেফিসিয়েট গ্রুপ থেকে ইকোনমির মোবিলাইজ করে ওনারা, আন্ডাররাইটার হিসেবে একটা রোল প্লে করে। এই হচ্ছে ওনাদের এগুলো হচ্ছে তাদের অবজেক্টিভ, বাট এগুলোই তাদের আসলে কাজ, এই কাজটাই ওনারা করে থাকে। তাদের ওনাদের পলিসিটা কি কি, এই যে এগুলো কিন্তু ফাংশনের মধ্যে লেখা যাবে, ঠিক আছে। টু অ্যাক্ট অন কমার্শিয়াল কনসিডারেশন with due regard to the interest of industry, commerce, depositors, investors and to the public in general, তারা কি করে এই ইনভেস্টমেন্ট পলিসির মধ্যে কাদের ইন্টারেস্টটাকে ওনারা কনসিডারেশনে রাখে, নাম্বার ওয়ান ইন্ডাস্ট্রির বিষয়টাকে, কমার্সের বিষয়টাকে, মানে শিল্প বাণিজ্য যেগুলোকে আমরা বলি, ডিপোজিটর্স এবং ইনভেস্টর্স, ওনারা যখন পলিসি তৈরি করে এই পলিসির মধ্যে ওনারা এই বিষয়গুলো এই তিনটা পার্টিকে অথবা এই চারটা পার্টিকে ওনারা কনসিডার করেন। দেন to provide financial assistance to projects subject to their economic and commercial viability, এবং ফাইন্যান্সিয়াল মানে একটা প্রজেক্টের ভায়াবিলিটি দেখে এবং সেই জায়গাতে ওনারা অর্থনৈতিকভাবে সহযোগিতা করে থাকেন, ফাইন্যান্স ইনভেস্ট করে থাকেন এই জায়গাটা। তারপর বলতেছে টু এনকারেজ এন্ড ডেভেলপ এন্টারপ্রেনারশিপ ইন দ্য কান্ট্রি, দেশের উদ্যোক্তা ডেভেলপমেন্টের জন্য এবং ইন্ডাস্ট্রি যাতে আরো বাড়ে সেই জায়গাতে ওনারা কাজ করে। টু ডাইভার্সিফাই ইনভেস্টমেন্ট যেন ডাইভার্সিফাইড করার জায়গাতেও ওনারা কাজ করে থাকেন। টু ইন্সপায়ার স্মল অ্যান্ড মিডিয়াম সেভার্স, যারা আছে তাদেরকে ওনারা ইন্সপায়ার করে থাকে ইনভেস্টমেন্টের জন্য ইন সিকিউরিটি মার্কেটে। টু ক্রিয়েট এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, সেটা নিঃসন্দেহে, কারণ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যখন হবে তখন সেই জায়গার ভিতরে কিন্তু আলটিমেটলি কি হবে, আলটিমেটলি কিন্তু এমপ্লয়মেন্টও জেনারেট হবে। আরো কিছু ওনাদের ফাংশন আছে, সেটা হচ্ছে কিছু প্রোভাইড লিজ ফাইন্যান্সিং হিসেবে, লিজ ফাইন্যান্সিং এর কাজটা ওনারা করে। তারপর ম্যানেজিং ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টিং, ম্যানেজিং ইউনিট ফান্ড যেটা মিউচুয়াল ফান্ডের কাজটা করে, ম্যানেজিং পোর্টফোলিও অ্যান্ড টেকিং পার্ট ইন বাইং অ্যান্ড সেলিং অফ সিকিউরিটি যেটা আন্ডাররাইটারের ফাংশনগুলো থাকে, এবং মিউচুয়াল ফান্ডের অ্যাজ এ স্পন্সর হিসেবে বাংলাদেশ আইসিবি যেটা কাজ করে স্পন্সর হিসেবে মিউচুয়াল ফান্ডের, প্রোভাইডিং ব্যাংক গ্যারান্টি হিসেবেও আইসিবি কাজ করে থাকে। পার্টিসিপেট ইন ফাইন্যান্সিং অফ দ্য জয়েন্ট ভেঞ্চার হিসেবে অনেকগুলো কাজই করে থাকে, ডিরেক্ট পারচেজ সেল করে থাকে ডিবেঞ্চার বন্ড আইসিবি। আরো কিছু ফাংশন আছে, প্রোভাইডিং ইনভেস্টমেন্ট কাউন্সেলিং টু ইনভেস্টর্স, পার্টিসিপেটিং ইন গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম, গভর্নমেন্টের বিভিন্ন ইনভেস্টমেন্ট প্রোগ্রামে ওনারা অংশগ্রহণ করে থাকেন, ভেঞ্চার ক্যাপিটালে ফাইন্যান্সিং করে থাকেন, ইন্ট্রোডিউসিং নিউ বিজনেস সুটেড টু মার্কেট ডিমান্ডকে ফুলফিল করার জন্য ওনারা কিছু কাজ করে থাকেন। আরো কিছু কাজ আছে ওনাদের, যেমন ম্যানেজিং ইকুইটি অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ফান্ড, যেটা চেম্বার অফ কমার্সের সহযোগিতায় ওনারা এই কাজটা করে থাকেন। এখন আমরা দেখব গ্রামীণ ব্যাংক সম্পর্কে জানবো। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। উনি 1976 সালে একটা প্রজেক্ট নিয়েছিলেন টাঙ্গাইলে, যে চিটাগং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, যেটা জুবরা গ্রাম থেকে সেটা শুরু হয়েছিল 76 এবং 79 থেকে একটা প্রজেক্ট ছিল, সে একটা ইউনিভার্সিটির একটা ডিপার্টমেন্টের একটা প্রজেক্ট। সেই প্রজেক্টটা আর পরেই আমরা দেখি যে আসলে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা হয়েছে, যেটা ছিল হেড অফ দ্য রুরাল ইকোনমিক্স প্রোগ্রাম অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ চিটাগং লঞ্চ অ্যান অ্যাকশন রিসার্চ প্রজেক্ট, যে একটা রিসার্চ প্রজেক্ট ছিল টু এক্সামাইন দ্য পসিবিলিটি অফ ডিজাইনিং এ ক্রেডিট ডেলিভারি সিস্টেম টু প্রোভাইড ব্যাংকিং সার্ভিস, মানে ডেলিভারি যে ক্রেডিট যে
সিস্টেমটা, ক্রেডিট ডেলিভারি দেওয়া রুরাল পিপলদেরকে, সেটা ছিল ওই প্রজেক্টের একটা বড় টার্গেট, এবং সেটা ব্যাংকিং এর সিস্টেমের থ্রুতে শুধু গ্রামের লোকদের আর্থসামাজিক উন্নয়নের জন্য এই ব্যাংকটা কাজ করবে। এটা হচ্ছে এই ব্যাংকের মেইন অবজেক্টিভস, এবং সেটা সাকসেসফুলি কিন্তু এইটা এখন বাংলাদেশে কাজ করতেছে। এটা কিভাবে হয়েছে? যে উইথ দ্য স্পন্সরশিপ অফ দ্য সেন্ট্রাল ব্যাংক অফ দ্য কান্ট্রি অ্যান্ড সাপোর্ট অফ দ্য ন্যাশনালাইজড কমার্শিয়াল ব্যাংক, দ্য প্রজেক্ট ওয়াজ এক্সটেন্ডেড টু টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, যেটা আমরা বলেছি, in 1979. With success in Tangail, the project was extended to several other districts. এই টাঙ্গাইলের এই প্রজেক্টটা যখন খুব সাকসেসফুলি কমপ্লিট হয়েছে, তখন অন্যান্য ডিস্ট্রিক্ট হয়েছে, এখন কিন্তু সারা বাংলাদেশেও এটা কাজ করতেছে। এবং এই মডেলটা গ্রামীণ ব্যাংকের যে রুরাল পিপলদের যে মডেলটা, সেটা কিন্তু সারা পৃথিবীতে এখন পৃথিবীর অনেকগুলো দেশেই সেটা কাজ করতেছে। In October 1983, Grameen Bank project was transformed into a independent bank. 1983 সালে এই প্রজেক্টটা থেকে কি করা হয়েছে? গভর্নমেন্ট লেজিসলেশনের থ্রুতে সেটা গ্রামীণ ব্যাংক নামে প্রতিষ্ঠা করা হয়েছে। টুডে গ্রামীণ ব্যাংক ইজ ওন্ড বাই দ্য রুরাল পুয়ার। গ্রামের যে গরিব মানুষ আছেন তারাই হচ্ছেন এটার ওনার। স্যার, borrowers of the bank own 90% of its share. যেই গরিব এবং যেই যারা বড়োয়ার, তারাই কিন্তু এই শেয়ার মাত্র ব্যাংকের মালিক 90%, মাত্র 10% শেয়ার গভর্নমেন্ট ওন করেন। গ্রামীণ ব্যাংকের যেটা অবজেক্টিভ সেটা হচ্ছে কি, ওনাদের ফার্স্ট অবজেক্টিভ ছিল গ্রামের আর্থসামাজিক উন্নয়ন করা, এবং সেটা ম্যান এবং উইমেন দুটোই ছিল ওনাদের প্রথমত টার্গেট, এবং সেটা ব্যাংকিং ফ্যাসিলিটির থ্রুতে হবে, অন্য কোনো বিষয়তে না। টু এলিমিনেট দ্য এক্সপ্লোরেশন অফ দ্য পুয়ার বাই মানি ল্যান্ডার যারা, মানি লর্ড যারা সুদের ঋণী কারবারি করতো, এই মিডলম্যানের এই জায়গাগুলোকে ব্রেকডাউন করে এলিমিনেট করার দেওয়ার জন্য, এক্সপ্লয়েট করে দেওয়ার জন্য এই গ্রামীণ ব্যাংক একটা বড় ভূমিকা পালন করেছে। টু ক্রিয়েট এমপ্লয়মেন্ট অপরচুনিটি ফর সেলফ এমপ্লয়মেন্ট, মানে গ্রামের মানুষের ভিতরে এমপ্লয়মেন্ট জেনারেট করার জন্য, এবং নতুন ক্ষুদ্র স্মল মিডিয়ামের যেই বিজনেসগুলো আছে সেই বিজনেসগুলোকে এনকারেজ করার জন্য, যে কুটির শিল্পের যে বিজনেসগুলো আছে এগুলোকে এনকারেজ করার জন্য, মানুষের লিভিং স্ট্যান্ডার্ডকে বাড়ানোর জন্য, লো ইনকাম পিপলদেরকে এগ্রো বেসড জায়গাতে নিয়ে আসা, এগুলা করার জন্য কি করেছে গ্রামীণ ব্যাংক কাজ করে। এগুলো তো ওনাদের অবজেক্টিভ। লো ইনকাম পিপলদেরকে যে ক্রেডিট দেওয়া, সেটা ছোট আকারে হলেও তাদের আর্থসামাজিক উন্নয়নে কিন্তু এগুলো অনেক বড় ভূমিকা পালন করে থাকে গ্রামীণ ব্যাংক। এখন আমরা দেখব হোয়াট ইজ ট্রেনিং। ট্রেনিং কাকে বলে? Training refers to the methods used to give a new or present employee to improve skills to perform their jobs. মানে নতুন এবং পুরাতন যে এমপ্লয়ি যারা আছে তাদের দক্ষতা বাড়ানোর জন্য, দক্ষতাটাকে তাদের জবের ক্ষেত্রে তাদের দক্ষতা বাড়ানোর জন্য, নতুন কিছু শেখার জন্য, জবের জন্য তাদেরকে যেই কিছু শিখানো হয়, সেটাকে বলা হয় ট্রেনিং। ট্রেনিং ইনভলভস চেঞ্জিং স্কিল, নলেজ, অ্যাটিটিউড অ্যান্ড সোশ্যাল বিহেভিয়ার। মানুষের নলেজ, জ্ঞান, দক্ষতা এবং তার বিহেভিয়ারের প্যাটার্ন, সোশ্যাল বিহেভিয়ার প্যাটার্ন সেটাকে চেঞ্জ করার জন্য ট্রেনিং একটা বড় ভূমিকা পালন করে থাকে। ট্রেনিং ইজ দ্য অ্যাক্ট অফ ইনক্রিজিং দ্য নলেজ অ্যান্ড স্কিল অফ অ্যান এমপ্লয়ি ফর ডুইং পার্টিকুলার জব। ট্রেনিংটা কি করে নলেজ এবং স্কিলকে একজন এমপ্লয়ির সেটাকে কি করে বাড়িয়ে দেয়, সেটাকে ইমপ্রুভ করে দেয়। ট্রেনিং ছাড়া কোনো মানুষ কি করতে পারে না, তার পারফেক্ট যে জবটা সেই জবটাকে সে পারফর্ম করতে পারে না, ইফিশিয়েন্টলি পারে না। এখন আমরা দেখবো সেটা হচ্ছে কি ওয়েতে ব্যাংক এক্সিকিউটিভদের কি ট্রেন আপ করা থাকে। সেটা হচ্ছে আন্ডার স্টাডি মেথড, এবং তারা স্টাডি করে করে ওনারা কি করে শিখতে পারে। ব্যাংক এক্সিকিউটিভ যারা আছে ওনারা কি করে স্টাডি করে শিখবে, এটাকে বলা হচ্ছে আন্ডার স্টাডি মেথড। লেকচার মেথড হচ্ছে কি কোনো রিনাউন্ড অথবা কোনো এক্সিলেন্ট পিপলদেরকে দিয়ে, যারা এটাকে অলরেডি সেটাকে উনি এক্সপার্ট এই জায়গাটাতে, তো ওই এক্সপার্ট দিয়ে লেকচারের থ্রুতে যেই ডেভেলপমেন্টটা করা হয় সেটাকে বলা হচ্ছে লেকচার মেথড। মানে যে ট্রেনিংটা দেওয়া হয়, একজন এক্সপার্ট থাকবেন, সেই এক্সপার্ট একটা টপিকের উপরে ওনাদের ব্যাংকারদেরকে অথবা এমপ্লয়ীদেরকে কি করবে, ট্রেন আপ দিয়ে থাকবে, সেটা হচ্ছে লেকচার মেথড। আর পজিশন রুটেড মেথডটা কি, যে একজন এমপ্লয়ি 3 মান্থস এই ডিপার্টমেন্টে কাজ করবে, 3 মান্থস আরেকটা ডিপার্টমেন্টে কাজ করবে, দেন আরেকটা ডিপার্টমেন্টে কাজ করবে। এই যে জবটার পজিশনটাকে রোটেট করেও তাকে কি করা যায়, ট্রেন আপ করা যায়। কেস স্টাডি মেথডটা কি? কেস স্টাডি মেথড হচ্ছে কি, তাদেরকে একটা স্পেসিফিক প্রবলেমের উপরে বেস করে তাদেরকে শিখাবে।
ট্রেন আপ করবে, স্পেসিফিক একটা প্রবলেম দিলে সেই প্রবলেমটাকে কিভাবে সলভ করা যায় স্টাডি করে সেটাকে কি করবে, নতুন কোনো একটা পদ্ধতি ডেভেলপ করবে সেটা সলভ করার জন্য। কেস স্টাডি মেথডের অনেকগুলো ওয়ে আছে, আমরা একটা এই জায়গায় একটা হচ্ছে ফরমাল প্রোগ্রাম। ফরমাল প্রোগ্রাম ব্যাংক, বিভিন্ন ব্যাংক তার এমপ্লয়িকে ডেভেলপমেন্টের জন্য কি করতে পারে, কাজ করতে পারে। কিভাবে, যেমন আমাদের দেশে প্রত্যেকটা ব্যাংকেরই তাদের নিজস্ব ট্রেনিং সেন্টার আছে। একটা তো বিআইবিএম আছেনি, বাংলাদেশ ব্যাংকের থ্রুতে চলে। আরেকটা হচ্ছে আরো কিছু ব্যাংক আছে, যেমন ইসলামী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইসলামী ব্যাংক, আলারাবা ইসলামী, প্রত্যেকটা ব্যাংকেরই কি আছে, একটা ট্রেনিং সেন্টার আছে। তো সেই ট্রেনিং সেন্টারে বিভিন্ন কোর্স ডেভেলপ করার থ্রুতেও কিন্তু ফর্মালি ট্রেন আপ করতে পারে। সেটা জবের শুরুতেও করতে পারে, জব যখন চলতেছে তখনও করতে পারে কিন্তু এই ট্রেনিং গুলো। তারপর হচ্ছে সেমিনার, কনফারেন্স, ওয়ার্কশপ। ব্যাংকার এবং তার ব্যাংকাররা কি করতে পারেন, তাদের যেই ব্যাংক রিলেটেড যে সেমিনার গুলো আছেন, কনফারেন্স গুলো আছেন, ওয়ার্কশপ, সেগুলোতে সে অ্যাটেন্ড করার থ্রুতেও কিন্তু তারা ট্রেনিং নিতে পারেন এবং তাদের স্কিলটাকে ওনারা নলেজটাকে ডেভেলপ করতে পারেন। একটা হচ্ছে ট্রেনিং আউটসাইড অর্গানাইজেশনের বাইরে থেকেও কিন্তু ওনারা ট্রেন আপ করতে পারেন বিভিন্ন, যেমন এখন অনলাইন অনেক কোর্স আছে, এই কোর্সগুলো কিন্তু অর্গানাইজেশনের এমপ্লয়িরা কিন্তু করতে পারেন। ঠিক আছে, দেশের বাইরেও গিয়ে কোর্স করতে পারেন, সেটা হচ্ছে আউটসাইড দ্য অর্গানাইজেশন। আরেকটা হচ্ছে বিজনেস স্টোর। বিভিন্ন দেশে ট্যুরের থ্রুতে কিভাবে বাংলাদেশের কিছু ব্যাংকার তারা কি করলো, জাপানের একটা ব্যাংকিং এর ট্যুর দিল এবং ওই দেশের ব্যাংকিং এর কালচারটা বুঝে সেই জায়গা থেকে ওনারা শিখে আসতে পারে। তারপর প্রফেশনাল ট্রেনিং কোর্স, যেটা খুবই দরকার আসলে মানুষের স্কিল এবং নলেজকে এনরিচ করার জন্য, সোশ্যাল বিহেভিয়ার অ্যাটিটিউডকে, লার্নিং এর জায়গাগুলোকে ইমপ্রুভ করার জন্য প্রফেশনাল ট্রেনিং এর বিকল্প নেই কিন্তু। তো সেটা বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রোভাইড করে থাকে এই প্রফেশনাল ট্রেনিং গুলো, এবং বিভিন্ন ইনস্টিটিউট, প্রাইভেট ইনস্টিটিউট, গভর্নমেন্ট ইনস্টিটিউট গুলো এই প্রফেশনাল ট্রেনিং গুলো প্রোভাইড করে থাকে। তো একজন ব্যাংকার তার এই ট্রেনিং এর থ্রুতেও তার ডেভেলপমেন্ট উনি করতে পারেন। এখন আমরা দেখব বাংলাদেশ ব্যাংক ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। বাংলাদেশ ব্যাংক ম্যানেজমেন্ট ইনস্টিটিউট হচ্ছে একটা ব্যাংকিং সেক্টরের জন্য একটা ন্যাশনাল ট্রেনিং, রিসার্চ, কনসালটেন্সি অ্যান্ড এডুকেশন ইনস্টিটিউট। এডুকেশন ইনস্টিটিউট এই কারণে বলা হচ্ছে যে বাংলাদেশ বিআইবিএম এর আন্ডারে কিন্তু ইভিনিং এমবিএ এবং মাস্টার্স প্রোগ্রাম আছে ব্যাংক ম্যানেজমেন্টের উপরে। তো ওনারা যখন শুরু করে তখন কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ওনারা মাস্টার্স, এই ব্যাংক ম্যানেজমেন্টের মাস্টার্স শুরু করে এখন ওনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আছেন এই বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট। এটার পদাধিকার বলে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর থাকেন উনিও সেটা প্রধান থাকেন, এবং ডেপুটি গভর্নর ওনারা পরবর্তী ম্যানেজমেন্টের পলিসিগুলোর জায়গাতে ওনারা কাজ করেন। যাই হোক, আমরা এখন একটু দেখি যে ওনারা কি করেন। আসলে ওনারা কি করেন, ওনারা বাংলাদেশের ব্যাংকিং সেক্টর সম্পর্কে রিসার্চ করেন, ব্যাংকারদেরকে ট্রেন আপ করে থাকেন, বিভিন্ন ব্যাংকে কনসালটেন্সি করে থাকেন এবং এডুকেশন প্রোগ্রামগুলো চালিয়ে থাকেন। তো 1860 সালে এটা প্রথম রেজিস্টার্ড হয় এবং এস্টাবলিশড হয় আমাদের দেশে যখন স্বাধীনতার পরে, সেটা হচ্ছে 1974 উইথ অ্যান ইনিশিয়াল প্রাইমারি ফোকাস অফ যে ব্যাংক অফিসিয়াল যারা আছে এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, প্রথম উদ্দেশ্য হচ্ছে তাদেরকে ট্রেন আপ করা, তাদের স্কিলগুলোকে ডেভেলপ করা। পরবর্তীতে সেটা রিসার্চ সেন্টার, কনসালটেন্সি এবং এডুকেশন প্রোগ্রাম, যেটা দুটো বিষয় মাস্টার্স আছে, এই বিষয়গুলো ওনারা পরবর্তীতে নিয়ে আসছেন। কিন্তু শুরুতেই ফোকাসটা ছিল ট্রেন আপ করা কাদেরকে, ব্যাংক অফিসিয়ালদেরকে। ওনাদের ফাংশনটা কি, ওনাদের যেটা বলেছিলাম অলরেডি আমাদের, যে বিআইবিএম ইজ এঙ্গেজ ইন অফারিং ট্রেনিং টু দ্য মিড অ্যান্ড সিনিয়র লেভেল এক্সিকিউটিভস অফ ব্যাংক, ট্রেন আপ করা। তারপর বলছে বিআইবিএম হ্যাজ মডিফাইড ট্রেনিং অ্যাক্টিভিটিস অ্যান্ড ব্রড, সেটাকে আরো ব্যাপকতা বাড়িয়েছে। সেটা কিভাবে, প্রোভাইডিং এডুকেশন ইন ফর্ম অফ ডিগ্রি, যেটা এডুকেশন ওনারা গেছে, মাস্টার্স ইন ব্যাংক ম্যানেজমেন্ট অ্যান্ড ইভিনিং, যেটাকে ইভিনিং ব্যাংক মাস্টার্স ইন ব্যাংক ম্যানেজমেন্ট, যেটাকে ইএমবিএম আমরা বলি, টু ক্যারি আউট রিসার্চ, ব্যাংকিং এবং ফাইন্যান্স রিলেটেড বিভিন্ন কনফারেন্স করে থাকেন এবং রিসার্চ করে থাকেন, সেটাকেও ক্যারি আউট করার, সেটা ওনাদের কাজ। তারপর লাস্ট যেটা হচ্ছে টু অফারিং ট্রেনিং, রিসার্চ রিলেটেড ইভেন শর্ট কোর্সে চালু করেছেন, কনসালটেন্সি সার্ভিস তো ওনারা দিয়েই থাকেন বিআইবিএম। এই ছিল আমাদের বিআইবিএম সম্পর্কে এবং স্পেশালাইজড ব্যাংক সম্পর্কে আমরা ডিটেইল এই চ্যাপ্টারে শিখলাম। এবং ডিয়ার স্টুডেন্ট, এই চ্যাপ্টার সম্পর্কে আপনাদের যদি কোনো প্রবলেম হয়, আমার ইমেল অ্যাড্রেসে আপনারা ইমেল করবেন, আমি আপনাদের আনসার দিতে চেষ্টা করব। সে পর্যন্ত আপনি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।